সমুদ্রের মাছগুলো কোনো এক ভয়ঙ্কর বিপদ থেকে নিজেদের জীবন বাঁচাতে পালাচ্ছিল। সমুদ্রের গভীরে খুব বড়, অত্যন্ত ভয়াবহ এবং বিপজ্জনক কিছু একটা তাদের দিকেই এগিয়ে আসছিল। আর সেই সমুদ্রে ছিল একটি বিশাল জাহাজ। সে জাহাজে সবাই আনন্দ করছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পানির নিচ থেকে একটি বিশাল রাক্ষসের সাপ বেরিয়ে এসে জাহাজের উপর জোরদার হামলা চালায়। আর তার ধাক্কা এতটাই ভয়াবহ ছিল যে পুরো জাহাজটি একদিকে মারাত্মকভাবে হেলে পড়ে। মানুষজন নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলে, চারদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী সরাসরি পানিতে গিয়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পরিবেশ ধ্বংসজ্জে পরিণত হয়ে যায়। এরপর দৃশ্য বদলে যায় এবং আমরা জন নামের একজন লোককে সমুদ্রের তীরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। আসলে জন এই জাহাজে এসেছিল তার আদরের মেয়ে এমিকে নিয়ে। আসছিল এমির জন্মদিন, আর এই বিশেষ দিনটি স্মরণীয় করে তুলতেই তারা সমুদ্র ভবনে বেরিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক ভয়াবহ দুর্ঘটনা মুহূর্তের মধ্যেই তাদের সব আনন্দই কেড়ে নেয়। কিছুক্ষণ পর জন চোখ খুলতেই আতঙ্কিত হয়ে ধরপড় করে উঠে বসে এবং চারদিকে তাকাতে শুরু করে। সেখানে অনেক মানুষ অচেতন অবস্থায় পড়েছিল, কিন্তু তার মেয়ে এমিকে কোথাও দেখা যাচ্ছিল না। এটি দেখে জন তো ভীষণ ভাবে ঘাবড়ে যায় এবং জোরালো গলায় নিজের মেয়ের নাম ধরে ডাকতে থাকে। কিন্তু ঠিক তখনই তার হাতে থাকা ওয়াকি টকি থেকে এমির গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। এটি শুনে জনের মনে কিছুটা আশার আলো জেগে ওঠে, কিন্তু পরের মুহূর্তেই আওয়াজটি কেটে যায়। এইবার জন বুঝতে পারে যে তার মেয়ে হয়তো এখনো বেঁচে আছে। এরই মধ্যে জনের নজর কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন জীবিত মানুষের উপর পড়ে। তাদের মধ্যে সে তার মেয়ে এমিকেও দেখতে পায়। নিজের মেয়েকে জীবিত দেখে জনের মুখে হঠাৎই স্বস্তির ছায়া নেমে আসে। সে তখনই তার দিকে ছুটে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু তখনই তার এক সঙ্গী তাকে আটকে দেয় এবং সামনে ইশারা করে। ওখানকার বালি আর পানির মাঝখানে বিশাল কিছু একটা নড়াচড়া করছিল। পরের মুহূর্তেই সবার চোখ ছানা বড় হয়ে যায়, কারণ সেই বিশাল রাক্ষসের সাপটি আবারও তাদের সামনে চলে আসে। সাপটি বিন্দুমাত্র সময় নষ্ট না করে মানুষের উপর হামলা শুরু করে দেয়। সে নিজের শক্তিশালী লেজ দিয়ে মানুষকে বাতাসে ছুঁড়ে মারতে থাকে এবং বেশ কয়েকজন মানুষকে জ্যান্তই গিলে ফেলে। এই সব কিছু এত দ্রুত ঘটে যায় যে কেউই নিজেকে সামলে নেওয়ার সুযোগও পায় না। জন নিজের মেয়েকে বাঁচানোর জন্য পুরো শক্তি দিয়ে তার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই এক লোক তাকে ঝাপটে ধরে। জন নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে লোকটি তাকে কোনোভাবেই ছাড়তে রাজি ছিল না, কারণ সে জানতো জন যদি সামনে এগোয় তবে সেও মারা যাবে। ঠিক পরের মুহূর্তেই জন নিজের চোখের সামনে দেখে যে সে রাক্ষসের সাপটি এমিকে জ্যান্ত গিলে ফেলে এবং এরপর আরো কয়েকজন মানুষকে গিলে খেয়ে দ্রুত জঙ্গলের দিকে চলে যায়। নিজের মেয়েকে এভাবে হারাতে দেখে জন সেখানেই ভেঙে পড়ে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে, কারণ তার মেয়ে তার চোখের সামনে ওই বিপজ্জনক দানবের পেটে চলে গিয়েছে আর সে কিছুতেই তার মেয়েকে বাঁচাতে পারে না। কিন্তু তখনই হঠাৎ তার ওয়াকি টকি থেকে আবার এমির গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। এটি শোনা মাত্রই জনের বিশ্বাস হয়ে যায় যে তার মেয়ে এখনো বেঁচে আছে এবং সম্ভবত সে ভয়ঙ্কর দানবের পেটের ভেতরে রয়েছে। এখন তার সামনে একটাই রাস্তা খোলা ছিল, আর সেটা হলো জঙ্গলের ভেতরে যাওয়া। জন আর দেরি করে না, সে জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিছু মানুষ তাকে আটকায় এবং বলে ভেতরে যাওয়া মানে সরাসরি মৃত্যুকে ডেকে আনা, কিন্তু এই মুহূর্তে জনের কারো কথা শোনার মতো অবস্থাই ছিল না। তখনই জ্যাক নামের এক ব্যক্তি তাকে সঙ্গ দিতে রাজি হয়ে যায়। ধীরে ধীরে আরো কয়েকজন মানুষ তাদের সাথে যোগ দেয় এবং সব মিলিয়ে 6 জন মানুষ ওই বিপজ্জনক জঙ্গলের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পেছনে দাঁড়িয়ে থাকা বাকি মানুষগুলো তাদের পাগল ভাবছিল এবং বারবার ফিরে আসার অনুরোধ করছিল, কিন্তু তারা থামবার পাত্র ছিল না। এই সময় বাইরে থাকা কয়েকজন মানুষ রেস্কিউ টিমকে কল করার চেষ্টা করছিল, কিন্তু সেখানে কোনো সিগন্যালই ছিল না, অর্থাৎ সাহায্য এত সহজে পাওয়ার উপায়ই ছিল না। এইদিকে জঙ্গলে প্রবেশ করা মানুষগুলো খুবই দ্রুত টের পেয়ে যায় যে এই জায়গাটি স্বাভাবিক নয়। হঠাৎ তারা বুঝতে পারে তাদের এক সঙ্গী রহস্যজনক ভাবে গায়েব হয়ে গিয়েছে। সবাই তখন ভাবে সে কোথায় গেল, কেউ তা বুঝতেই পারছিল না। তখন এক অদ্ভুত শক্তি দ্বিতীয় আরেকজন মানুষকে টেনে হিস্টে জঙ্গলের ভেতর নিয়ে যায়। সবাই ভীষণ ভাবে ভয় পেয়ে যায় এবং চারদিকে ছিটকে পালাতে শুরু করে, কিন্তু একজন লোক পেছনেই রয়ে যায়। যেমনই সে পেছনে ফিরে তাকায় তখন একটি লাল রঙের লম্বা জিপ তাকে পেঁচিয়ে ধরে জঙ্গলের অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। অন্যদিকে সে বিশাল রাক্ষসের সাপটি জঙ্গলের মাঝে তৈরি নিজের বাসায় ফিরে আসে। সেখানে পৌঁছানো মাত্রই সে যে মানুষদের গিলে ফেলেছিল তাদের এক এক করে নিজের পেট থেকে উগলে বাইরে বের করে দেয় এবং এরপর আরো নতুন শিকারীর খোঁজে সেখান থেকে বেরিয়ে যায়। এখন এখানে আমরা জানতে পারি যে এটি কোনো সাধারণ জায়গা ছিল না, বরং
বরং ওই সাপের বাসা ছিল, যেখানে তার বড় বড় ডিমও রয়েছে। অর্থাৎ এই মানুষদের নিজের বাচ্চাদের খাবারের জন্য জমা করছিল। সাপটি চলে যাওয়ার পর সেখানে পড়ে থাকা মানুষদের মধ্যে কয়েকজনের জ্ঞান ফিরতে শুরু করে। তাদের মধ্যে জাহাজের ক্যাপ্টেনও ছিল এবং জনের মেয়ে এমিও। অবাক করার বিষয় ছিল যে সে অলৌকিকভাবে এখনো বেঁচে ছিল। ক্যাপ্টেন উঠেই সবার আগে সেখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু খুব দ্রুতই তিনি বুঝতে পারেন যে এই জায়গাটি অনেক গভীর এবং এখান থেকে বাইরে বের হওয়া সহজ হবে না। ওপরে চারদিকে উঁচু দেওয়ালের মতো মাটি ও পাথর ছিল এবং এই বাসাটি ছিল জঙ্গলের ঠিক মাঝখানে, যেখানে সাহায্যের আশা করা প্রায় অসম্ভব ছিল। তখনই তাদের নজর আশেপাশে রাখা বিশাল ডিমগুলোর ওপর পড়ে। ক্যাপ্টেন একটি ডিমের কাছে যায় এবং যখনই সে এটা ছুঁতে যাবে ঠিক তখনই এমি তাকে আটকে দেয়। এমি বলে এই ডিমগুলো যে কোনো সময় ফুটে যেতে পারে এবং এগুলো থেকে সাপের বাচ্চা বের হতে পারে। এটা শোনা মাত্রই সেখানে উপস্থিত সবাই ঘাবড়ে যান। তখনই এক বৃদ্ধ লোক বলেন ডিমগুলো যদি এখানেই ভেঙে ফেলা যায় তবে হয়তো বাচ্চাগুলো জন্ম নেওয়ার আগেই মারা যাবে এবং সবার জীবন বেঁচে যাবে। এই ভেবে তিনি একটি পাথর তুলে ডিমের উপর ছুঁড়ে মারে, কিন্তু ডিমটি ভাঙা মাত্রই তার ভেতর থেকে একটি ছোট সাপের বাচ্চা বেরিয়ে আসে। এটি দেখে সবার চোখ কপালে উঠে যায়, কারণ এখন বিপদ শুধু একটা বড় সাপকে নিয়ে ছিল না, বরং তার বাচ্চাদের থেকেও ছিল। সাপের সে বাচ্চাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে সবাই একটি বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ে। তখনই সাপের বাচ্চাটির নজর এক আহত নারীর ওপর পড়ে, যিনি পালিয়ে যাওয়ার অবস্থায় ছিল না। ঠিক পরের মুহূর্তে সাপের সে বাচ্চাটি তাকে জ্যান্তই গিলে ফেলে। এই দৃশ্য দেখে সবার অবস্থা আরো খারাপ হয়ে যায়। ওইদিকে জঙ্গলের ভেতরে জন এবং বাকি সঙ্গীরা তখনও এগিয়ে যাচ্ছিল। তারা তাদের নিখোঁজ হয়ে যাওয়া মানুষজন এবং এমিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক গভীরে পৌঁছে গিয়েছিল। দীর্ঘ পথ চলার পর তারা কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য থামে। তখনই তাদের সাথে থাকা এরদনি নামের আরেকজন একটি গাছের কাঠ কাটে এবং তা থেকে কালো রঙের একটা অদ্ভুত লিকুইড বের হতে শুরু করে। এরই মধ্যে তাদের এক সঙ্গী দেশলাই জ্বালায় এবং ভুলবশত জ্বলন্ত কাঠিটি সেই লিকুইডের উপর পড়ে যায়। কাঠিটি পড়া মাত্রই সেখানে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এরদনি দ্রুত আগুনটি নিভিয়ে দেয়, কিন্তু তা থেকে বের হওয়া ধোঁয়া জনের ওপর অদ্ভুত প্রভাব ফেলতে শুরু করে। জনের মাথা তখন ঝিমঝিম করতে থাকে, তার মাথা ঘুরতে শুরু করে এবং তার মনে হতে থাকে যে তার সঙ্গীরা তাকে দেখে হাসছে। এরপর সে তার মেয়ে এমির গলায় আওয়াজ শুনতে পায়, যেন সে তাকে জিজ্ঞেস করছে সে কেন তাকে বাঁচাতে পারলো না। ঠিক পরের মুহূর্তেই সে সেই বিশাল রাক্ষসী সাপটিকে নিজের সামনে দেখতে পায়, যা তার দিকেই এগিয়ে আসছিল। জন ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং তখনই এরদনি তার মুখে পানি ছিটিয়ে দেয়। পানি পড়তে জন সজ্ঞানে ফিরে আসে এবং বুঝতে পারে যে এই সব কিছুই ছিল সেই বিষাক্ত ধোঁয়ার প্রভাব। কিন্তু আসল বিপদ এখনো কেটে যায়নি। যখন জন এবং এরদনি পেছনে ফিরে তাকায় তখন দেখে যে তাদের বাকি সঙ্গীরা কোনো এক অদ্ভুত জীবন্ত গাছের ডালপালার মধ্যে মারাত্মকভাবে ফেসে গিয়েছে। সেই গাছটি কোনো সাধারণ গাছ ছিল না, তার ডালগুলো সুরের মতো মানুষদের জড়িয়ে ধরেছিল এবং তার নিজের দিকে টেনে নিচ্ছিল। জন এবং এরদনি যে কোনো উপায়ে নিজেদের সঙ্গীদের ছাড়ানোর চেষ্টা করে। তারা কয়েকজনকে বাঁচিয়েও নেয়, কিন্তু তাদের এক সঙ্গী বেশি সময় ধরে গাছের কবলে থাকার কারণে সেখানেই মারা যায়। এটি দেখে বাকিরা মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায়। এইদিকে জন এবং তার দল এগোতে এগোতে একটি নদীর তীরে পৌঁছায়। তাদের এক সঙ্গে পানি নেওয়ার জন্য নিচে ঝুঁকতেই এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ঠিক পরের মুহূর্তেই কুয়াশার মতো একটি সাদা আস্তরণ চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। তখনই হঠাৎ করে উড়ন্ত বিপজ্জনক মাছ সেই লোকগুলোর উপর হামলা করে বসে। সে কোনো মতো সেটিকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পরে কুয়াশার ভেতর থেকে অনেকগুলো রাক্ষসী মাছকে নিজেদের দিকে আসতে দেখে। এই মাছগুলো শুধু সাঁতারই কাটতো না, বরং বাতাসে উঠতেও পারতো। এখন সবাই বুঝতে পারে যে তারা যদি এখানে দাঁড়ায় তবে আর কেউ জ্যান্ত বাঁচবে না। সবাই দ্রুত দৌড়ে গিয়ে কিছু গাছের পেছনে লুকিয়ে পড়ে। আর ঠিক তখনই এরদনি বুঝতে পারে যে এই সমস্ত বিপজ্জনক মাছগুলো আসলে ওই কুয়াশার সাথেই আসছিল। সে সবাইকে কুয়াশার বাইরে যেতে বলে। যেমন তেমন করে তারা সবাই বাইরে চলে আসে এবং বাইরে পৌঁছানো মাত্রই সে সমস্ত উড়ন্ত মাছগুলো ছটপট করতে করতে মাটিতে আছড়ে পড়তে শুরু করে। অর্থাৎ তাদের প্রাণ অল্পের জন্য বেঁচে যায়। কিন্তু তারা একটু ধাতস্থ হতেই মাটিতে কোনো এক বিশাল পশুর পায়ের ছাপ দেখতে পায়। সবাই ওপরের দিকে তাকালে গাছের ওপর অদ্ভুত কিছু একটা লেপ্টে থাকতে দেখে। একজন লোক সেটাকে লক্ষ্য করে পাথর ছুটতে যাবে, ঠিক তখনই হঠাৎ একটি লম্বা লাল রঙের জিপ এসে তাকে পেঁচিয়ে ধরে। পরের মুহূর্তে একটি বিশাল রাক্ষসী ব্যাঙ গাছ থেকে নিচে পড়ে আসে। তার আকার এতটাই প্রকট ছিল যে তাকে দেখে সবার আত্মা জমে যায় এবং সেই রাক্ষসী ব্যাঙটি তাদের দিকে এগিয়ে আসছিল। বিশাল রাক্ষসী ব্যাঙটিকে নিজেদের সামনে দেখে সবার অবস্থা শোচনীয় হয়ে পড়ে। সে কোনো সাধারণ ব্যাঙের মতো নয়, বরং একজন হিংস্র শিকারী।
শিকারীর মতো তাদের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। পরের মুহূর্তেই সে নিজের লম্বা জিভ বের করে এক বৃদ্ধ লোককে পেঁচিয়ে ধরে এবং নিচের দিকে টানতে শুরু করে। বৃদ্ধ লোকটি আতঙ্কিত হয়ে পাশের একটি গাছকে শক্ত করে আঁকড়ে ধরেন যাতে তার মুখের ভেতরে চলে যেতে না পারে। বাকিরা তৎক্ষণিক তার সাহায্যের জন্য ছুটে যায় এবং তাকে নিজেদের দিকে টানতে থাকে, কিন্তু সেই রাক্ষসী ব্যাঙের শক্তির সামনে তারা সবাই বড্ড দুর্বল ছিল। ঠিক তখনই সঠিক সময়ে অ্যান্টনি দৌড়ে আসে এবং একটি ধারালো অস্ত্র দিয়ে সে ব্যাঙের চোখে আঘাত করে। অস্ত্রটি সরাসরি তার চোখে গিয়ে বিঁধে যায়। যন্ত্রণায় ছটপট করে উঠে সে বৃদ্ধ লোকটিকে ছেড়ে দেয়। এই সুযোগ দেখে সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। সে রাক্ষসী ব্যাঙটি রাগে উন্মাদ হয়ে গাছপালা ভেঙে তাদের পিছু তাড়া করতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে সেই বিশাল রাক্ষসের সাপটি চলে আসে এবং এক ঝটকায় সে ব্যাঙটিকে গিলে ফেলে। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায় এবং ব্যাঙের হাত থেকে তো তাদের প্রাণ বেঁচে গেল, কিন্তু তার চেয়েও কয়েক গুণ বেশি বিপজ্জনক সাপটি আবারও তাদের পেছনে লেগে যায়। সাপটি পিছু না মাত্রই সবাই আলাদা আলাদা দিকে ছুটতে শুরু করে। জন, জ্যাক এবং অন্য এক সঙ্গী দ্রুত সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সেই বৃদ্ধ লোক এবং এক আহত যুবক পেছনেই পড়ে থাকে। তাদের গতি কম থাকার কারণে সাপটি তাদের একদম কাছাকাছি পৌঁছিয়ে যায়। সে যখনই তাদের খেতে যাবে ঠিক তখনই ঘন গাছের ডালপালার মাঝে তার মাথাটি আটকে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে তাদের একসঙ্গে নারকেল তুলে সাপের দিকে ছুঁড়ে মারে। নারকেলটি লাগা মাত্রই সাপের মনোযোগ সরে যায় এবং বৃদ্ধ লোকটি কোনো মতো সেখান থেকে পালিয়ে বেঁচে যায়, কিন্তু অন্য ছেলেটি এত দ্রুত দৌড়াতে পারে না এবং অবশেষে সাপটি তাকে ধরে গিলেই ফেলে। এই দৃশ্য দেখে বাকি সবার বুক যেন কেঁপে ওঠে। নিজের প্রাণ বাঁচাতে তারা দৌড়াতে দৌড়াতে নোংরা পানির একটি খালের কাছে পৌঁছিয়ে যায় এবং সেটার মধ্যে লুকিয়ে পড়ে। তারা শ্বাস বন্ধ করে পানির নিচে গুটিসুটি মেরে বসে থাকে। কিছুক্ষণ পর সেই রাক্ষসের সাপটি সেখানে পৌঁছিয়ে যায় এবং এদিক ওদিক ওদের খুঁজতে থাকে, কিন্তু সে তাদের দেখতে পায় না। অবশেষে সে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। এভাবে আরো একবার তার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিল। ওইদিকে সাপের পাশে আটকে থাকা মানুষগুলো তখন বাইরে বের হওয়ার জন্য রাস্তা খুঁজছিল। ঠিক তখনই হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। সবাই বুঝতে পারে যে বড় সাপটি ফিরে এসেছে, তাই তারা সবাই মরার নাটক করে চুপচাপ শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে বিশাল সাপটি ফিরে আসে এবং নিজের পেট থেকে আরো একজন মানুষকে উগলে সেখানে ফেলে দেয় যাতে তার বাচ্চারা তাকে পেট ভরে খেতে পারে। এরপর তার নজর নিচে সে মৃত বাচ্চার উপর পড়ে, যাকে আগে সে বৃদ্ধ লোকটি পাথর মেরে ডিম থেকে বের করা মাত্রই মেরে ফেলেছিল। এটি দেখা মাত্রই সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং ভাবে যে বাইরে জঙ্গলে ঘুরে বেড়ানো মানুষগুলোই তার বাচ্চাকে মেরেছে, তাই সে আবারও তাদের পেছনে রওনা দেয়। সাপটি চলে যাওয়া মাত্রই গর্তে আটকে থাকা মানুষগুলো বাইরে বের হওয়ার জন্য উপায় খুঁজতে থাকে, কিন্তু তখনই বাকি ডিমগুলো নড়াচড়া করতে শুরু করে দেয়। এখন সবাই বুঝতে পারে যে কিছুক্ষণের মধ্যে বাকি বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসবে। তখনই এক এক করে ডিমগুলো ফাটতে শুরু করে এবং অনেকগুলো ছোট ছোট সাপ বাইরে আসতে শুরু করে। সবাই ভয়ে আলাদা আলাদা দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু এমি সেখানেই থাকে। তখন একটি ছোট সাপ তার কাছে আসে। এমি ভয় পাওয়া সত্ত্বেও তার মাথায় হাত বুলিয়ে দেয়। অবাক করা বিষয় হলো যে সাপটি তাকে কিছুই বলে না। এমির তখন তার বইয়ের পড়া একটি কথা মনে পড়ে যায়, যদি নতুন জন্ম নেওয়া সাপ নিজের আসল মাকে আশেপাশে না দেখতে পায় তবে সে নিজের কাছে প্রথমে যে জীবটিকেই দেখে তাকেই সে নিজের মা ভেবে নেয়। সম্ভবত এই কারণেই সে ছোট সাপটি এখন এমির কোনো ক্ষতি করছিল না, কিন্তু বাকি ছোট সাপগুলো এত শান্ত ছিল না। তারা অন্য মানুষদের দিকে তেড়ে যায় এবং তাদের মধ্যে এক ব্যক্তিকে ঘিরে ফেলে মেরেই ফেলে। এই হুড়াহুড়ির মধ্যে সেই স্বার্থপর ব্যবসায়ীটি যে কোনো উপায়ে গর্ত থেকে বাইরে বের হতে সফল হয়ে যায়। নিচে আটকে থাকা বাকি লোকগুলো তার কাছে সাহায্যের জন্য আকুতি মিনতি করতে থাকে, কিন্তু সে কাউকে বাঁচানোর পরিবর্তে একাই পালিয়ে যায়। এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে সে শুধু নিজের প্রাণ নিয়ে ভাবছিল। অন্যদিকে জন এবং তার বাকি সঙ্গীরা একটি পুরনো বাড়ির মতো জায়গায় পৌঁছিয়ে যায়। ভেতরে যাওয়ার পর তারা অনেকগুলো পুরনো কেমিক্যালের বোতল পায় এবং পশু পাখির ছবি দেখতে পায়। কিছু ফাইল এবং বইপত্র পড়ার পর তারা জানতে পারে যে এটি কোনো সাধারণ বাড়ি নয়, বরং একটি পুরনো গবেষণাগার ছিল। এখানে পশু পাখির ওপর এমন সব বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল যার কারণে ছোট ছোট প্রাণীগুলো বিশাল, হিংস্র এবং অদ্ভুত দানবে পরিণত হয়েছে। অর্থাৎ এই দ্বীপের সমস্ত ধ্বংসজ্জ ছিল মানুষেরই তৈরি করা গবেষণার ফল। ঠিক এই সময় সেখানে দৌড়াতে দৌড়াতে সেই ব্যবসায়ীটি এসে পৌঁছিয়ে যায়। জন তৎক্ষণিক তাকে জিজ্ঞেস করে যে তার মেয়ে এমি কোথায় এবং বাকি লোকজনই বা কোথায়, কিন্তু সে মিথ্যা বলে।
বলে সেখানে আর কেউই বেঁচে নেই। এটি শুনে জন পুরোপুরি ভেঙে পড়ে। তার মনে হয় তার মেয়ে এইবার সত্যি সত্যি মারা গিয়েছে। কিন্তু পরের দিন সকালে সবকিছু বদলে যায়। সকাল হতেই তারা একটি হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। ব্যবসায়ী লোকটি দৌড়ে বাইরে চলে যায় এবং হাত টেনে সাহায্যের জন্য চেষ্টা করে, কিন্তু হেলিকপ্টারটি তাদের দেখতে না পেয়ে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে জনের কাছে থাকা ওয়াকি টকি থেকে হঠাৎ এমির গলার আওয়াজ শোনা যায়। এটি শোনা মাত্রই জনের মনে আবারও বাঁচার আশা জেগে ওঠে। এইবার সে নিশ্চিত হয়ে যায় যে তার মেয়ে এখনো বেঁচে আছে। সে বাকিদের জানায় এমি এবং আরো কয়েকজন এখনো জীবিত আছে। প্রথমে তা কেউ বিশ্বাসই করতে চায়নি, কিন্তু সবাই যখন নিজে ওয়াকি টকিতে সে আওয়াজ শুনতে পায় তখন সবাই আসল সত্যটা পুরোপুরি বুঝতে পারে। একই সাথে সেই ব্যবসায়ী মিথ্যাটাও সবার সামনে ফাঁস হয়ে যায়। এইবার সে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী লোকটি বুঝতে পেরেছিল যে তার মিথ্যা ধরা পড়ে গিয়েছে এবং সে যদি এখানে এক মুহূর্তে দাঁড়ায় তবে বাকিরা তাকে আস্ত রাখবে না। তাই সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের একটি খোলা জায়গায় এসে পৌঁছায়। তখনই তার নজর আকাশে উঠতে থাকে একটি হেলিকপ্টারের উপর পড়ে। হেলিকপ্টারটি দেখে তার মুখের আশার আলো ফিরে আসে। সে হাত নেড়ে জোরে জোরে ইশারা করতে শুরু করে যাতে হেলিকপ্টারটি তাকে দেখতে পায়। মনে হচ্ছিল যেন এইবার তার প্রাণ বেঁচে যাবে। ঠিক তখনই হঠাৎ ওপর থেকে সেই বিশাল রাক্ষসী সাপটি সেখানে চলে আসে এবং এক ঝটকায় হেলিকপ্টারটিকে গিলে ফেলে। এই দৃশ্য দেখে ব্যবসায়ী লোকটির হাত পা ঠান্ডা হয়ে যায়। সে তখন বুঝতে পারে এই দ্বীপে এখন কারো সাহায্য এত সহজে পৌঁছাবে না। এইদিকে জন রেডিওর মাধ্যমে এমির সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। অবশেষে এমির সাথে তার কথা হয়। এমির সাথে সুশি নামের একটি মেয়েও ছিল। সুশি ওয়াকি টকিতে জনকে জানায় যে তারা জঙ্গলের মাঝখানে তৈরি একটি গর্তে আটকা রয়েছে এবং সেখানে পানি পড়ার মতো আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে। এটি শোনা মাত্রই জন আওয়াজ আর জায়গার আন্দাজ করে সে গর্তটি খোঁজার জন্য রওনা দেয়। এখন তার একটাই চেষ্টা ছিল যে কোনো উপায় নিজের মেয়েকে জ্যান্ত ফিরিয়ে আনা। এইদিকে গর্তের মধ্যে এমি এবং সুশির আশেপাশে ছোট ছোট সাপগুলো ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু প্রথম ডিম ফুটে বের হওয়া সেই ছোট সাপের বাচ্চাটি এখনো এমির কাছেই ছিল এবং তাকে নিজের মা ভাবছিল। এই কারণে যখন অন্য ছোট সাপগুলো এমি আর সুশির কাছাকাছি আসছিল তখন সেই ছোট সাপটি তাদের সামনে এগিয়ে দাঁড়িয়ে যায় এবং তাদের সাথে লড়াই করতে শুরু করে। এটি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে সত্যি সত্যি এমিকে বাঁচাচ্ছিল। কিছুক্ষণ পর জন অবশেষে সেই গর্তটি খোঁজ পেয়ে যায়। নিচে উকি দিতে সে নিজের মেয়ে এমিকে জীবিত দেখতে পায়। এমিও তার বাবার গলার আওয়াজ শুনে জোরে জোরে তাকে ডাকতে থাকে। জন দ্রুত একটি ছোট গাছের শিকড়ের মতো লম্বা কাঠ ভেঙে নেয় এবং সেটি নিচের গর্তের মধ্যে ফেলে দেয় যাতে এমি আর সুশি ওটা ধরে উপরে চলে আসতে পারে। মেয়েরা সেটি শক্ত করে ধরে নেয় এবং জন নিজের পুরো শক্তি দিয়ে তাদের উপরে টানতে শুরু করে। কিন্তু তখনই আরো একবার বিপদ সামনে এসে দাঁড়ায়। সেই বিশাল রাক্ষসের সাপটি সেখানে পৌঁছে যায়। এখন পরিস্থিতি আরো বেশি বিপজ্জনক হয়ে ওঠে, কারণ নিচে গর্তের মধ্যে ছিল ছোট ছোট সাপ আর উপরে ছিল সে বিশাল রাক্ষসের সাপ। জনের অবস্থা শোচনীয় হয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই তার সাথে থাকা সঙ্গীতের মধ্যে থেকে এরদনি সামনে এগিয়ে আসে এবং কুড়ালের মতো একটি ধারালো অস্ত্র দিয়ে সে রাক্ষসের সাপের চোখে আঘাত করে। আঘাতটি সরাসরি তার চোখে গিয়ে লাগে এবং সে মারাত্মকভাবে যন্ত্রণায় ছটপট করে ওঠে। কিন্তু সাপটি রাগে ফুঁসতে ফুঁসতে এরদনির দিকে ঘুরে যায়। তখনই অন্য আরেক সঙ্গী সাহস দেখায় এবং সে সাপের দ্বিতীয় চোখটিতে আঘাত করে বসে। এখন রাক্ষসের সাপটি কিছু সময়ের জন্য অন্ধ হয়ে যায়। এই সুযোগের সৎ ব্যবহার করে জন এমি আর সুশিকে উপরে টানার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু দুজনকে একসাথে উপরে টেনে তোলা তার একার পক্ষে খুবই কঠিন হচ্ছিল। ঠিক তখনই জাহাজের ক্যাপ্টেন, যিনি এতক্ষণ ওদের সাথেই নিচে আটকে ছিলেন, তিনি সামনে এগিয়ে আসে এবং নিজের প্রাণের তোয়াক্কা না করে মেয়ে দুটিকে উপরের দিকে ধাক্কা দিতে থাকেন। তার সাহায্যে অবশেষে এমি আর সুশি উপরে উঠে যায়, কিন্তু ক্যাপ্টেন নিচেই রয়ে যান এবং পরের মুহূর্তে সাপের বাচ্চা এবং সে ভয়ানক বিপদের শিকার হয়ে যান। অর্থাৎ তিনি নিজের প্রাণকে উৎসর্গ করে সেই দুই মেয়েটিকে বাঁচিয়েছিলেন। জন নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই যাবে, ঠিক তখনই সেই বড় রাক্ষসের সাপটি নিজেকে সামলে নেয় এবং আবারও তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এখন সবাই দ্রুত জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। এরদনি বুঝতে পারে যে সবাই যদি একসাথে পালায় তবে সাপটি সবাইকে একেবারে গিলে ফেলবে। তাই সে সবাইকে আলাদা আলাদা দিকে পালিয়ে যাওয়ার কথা বলে। সবাই তার কথা তখনই মেনে নেয় এবং আলাদা হয়ে যায়। কিন্তু এই হুড়াহুড়ির মধ্যে এমি ভুল দিকে চলে যায় এবং সরাসরি সেই দিকে পৌঁছে যায় যে দিকে সে রাক্ষসী সাপটি আসছিল। এরদনি এবং বাকিরা তাকে চিৎকার করে অন্যদিকে যেতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ঠিক পরের মুহূর্তেই সেই সাপটি আবার এমিকে গিলে ফেলে। এটি দেখে জন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এখন তার ভেতরে শুধু রাগ এবং নিজের মেয়েকে ফিরে পাওয়ার আগুন জ্বলছিল। সে কোনো কিছু না ভেবে সে বিশাল সাপের উপর ঝাঁপিয়ে পড়ে। জন নিজের পুরো শক্তি দিয়ে সাপের উপর আক্রমণ করে, কিন্তু তার সামনে
সামনের জন কিছুই ছিল না। ঠিক তখনই এরদনির হাতে একটি জ্বলন্ত কাঠ নিয়ে আসে। তার মাথায় একটি পরিকল্পনা এসে গিয়েছিল। সে আগুন জ্বালিয়ে সাপের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করে এবং তাকে জঙ্গলের সেই অংশের দিকে নিয়ে যেতে থাকে যেখানে আগের গাছ থেকে বের হয় সে কালো তরল ছড়িয়েছিল। সাপটি রাগে ফুঁসতে ফুঁসতে তার পেছন পেছন আসতে থাকে। যখন সে সঠিক জায়গায় পৌঁছায় এরদনি সে জ্বলন্ত কাঠটি সে কালো লিকুইডের উপর ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে সেখানে ভয়াবহ আগুন জ্বলে ওঠে এবং রাক্ষসের সাপের পুরো শরীরে আগুন ধরে যায়। সে যন্ত্রণায় ছটপট করতে করতে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সে বিশাল রাক্ষসের সাপটি পুড়ে সেখানেই মারা যায়। সাপটি মারা যাওয়া মাত্রই সবাই মিলে তার মুখ খোলার চেষ্টা করতে থাকে। অনেক পরিশ্রমের পর অবশেষে তারা ভেতর থেকে এমিকে বাইরে বের করে আনে, কিন্তু সে সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। কিছুক্ষণের জন্য সবার মনে হচ্ছিল যে হয়তো সে মারা গিয়েছে। জন তো পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু সে হার মানে না। সে নিজের মেয়েকে বারবার ডাকতে থাকে, তাকে ঝাঁকাতে থাকে এবং অবশেষে এমির জ্ঞান ফিরে আসে। নিজের মেয়েকে জীবিত দেখে জনের চোখে পানি চলে আসে। এত ভয়, রক্ত, মৃত্যু এবং বিপদের পর অবশেষে সে তার মেয়েকে ফিরে পেয়েছিল। আর এখানে এই ভয়ঙ্কর রাক্ষসের সাপের গল্পটি শেষ হয়ে যায়। তো আপনাদের কি অবস্থা, এখন কেমন আছেন? 1 মাস আগে তো প্রচন্ড গরম ছিল, এখন তাও একটু গরমের তাপটি কমেছে, স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। আশা করি এই সময় সবাই ভালোভাবে কাজ করতে পারছেন, খেতে পাচ্ছেন, ঘুমাতে পাচ্ছেন, সবকিছু করতে পাচ্ছেন। যেহেতু গ্লোবাল ওয়ার্মিং বেড়েই যাচ্ছে ডে বাই ডে, আমাদের আরো অনেক বেশি সচেতন থাকতে হবে। আর একার পক্ষে তো কোনো কিছু সম্ভব নয়, মানুষের লোভ লালসা একদিন আমাদেরকে গ্রাস করে নেবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আশা করি আপনারা নিজেরা সচেতন থাকবেন, ভালো থাকবেন এবং চেষ্টা করবেন আমাদের পৃথিবীটাকে যেন আরো সুন্দর করে তোলা যায়। তো আজ অনেক কথা বলা হলো, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।